বিজেপি পশ্চিমবাংলায় বারংবার হেরে যায় কেন? তারা ভোটের আগে মানুষদের কাছে কত সিট পাবে সেগুলো শেয়ার করে, কিন্তু তারা সেই সিটগুলো পায় না। আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী বলেছিল আপকি বার 400 পার, সেটা যেমন হয়নি। পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী বারংবার বলে যে এবারে আমরা কতটা সিট পাবো, কিন্তু তারা সেই সিট পায় না। কারণ প্রতিবার রাজনৈতিকভাবে যখন ভোট আসে, ভোটের আগে তারা যে সভা সমাবেশ করে সেখানে তারা একটা প্রতিশ্রুতি দেয়। রাজনৈতিকভাবে যে প্রতিশ্রুতিগুলো থাকে তারা তেমনভাবে পালন করে না। এবারে দেখুন, এখনো বিধানসভা নির্বাচন অনেকটা বাকি আছে। এর ভিতরে শুভেন্দু অধিকারী সে নিজে থেকেই প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে। মহিলাদের 2,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেয়া হবে, 500 টাকা গ্যাসের দাম করা হবে, এরকম করে প্রতিশ্রুতি বারংবার দেয়। কিন্তু তারা সেই প্রতিশ্রুতিটা সত্যি সত্যি রাখে? নরেন্দ্র মোদী মানুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্ট বা খাতায় 15 লক্ষ টাকা আসবে, কিন্তু আজও পর্যন্ত 15 লক্ষ টাকা পায়নি। প্রতি বছরে বছরে 2 কোটি চাকরি দেয়া হবে, সে চাকরি আমরা কেউ দেখতেই পাইনি। শিল্প হবে, সেই সাথে সাথে ভারতবর্ষের টাকা যারা চুরি করে বিদেশ বা ভিন দেশে পালিয়েছে তাদেরকে ফেরত আনা হবে। বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসি, এরকম করে বহুজনকে, সেগুলোও তারা ব্যর্থ। সেই সাথে সাথে বহু জায়গায় এই সময়ে আমরা দেখেছি জাতি যে দাঙ্গা, সেই জিনিসগুলো তারা কন্ট্রোল করবে বলেছিল, সেগুলো নরেন্দ্র মোদী রাখতে পারেনি। কিন্তু আমাদের পশ্চিমবাংলার ভোট যত কাছাকাছি আসছে, এ জায়গায়ও বিজেপির যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছে তারাও সেম প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যে প্রতিশ্রুতিগুলো দেয় অনেকটাই পালন করে। আপনি তৃণমূল কংগ্রেসকেই দেখুন, তারা সবুজ সাথী সাইকেল দিচ্ছে, কন্যাশ্রী, যুবশ্রী দিচ্ছে, সেই সাথে সাথে ট্যাবের টাকা দিচ্ছে, সেই সাথে সাথে তারা যে কথাগুলো বলেছে প্রতিটা জিনিস তারাই দিয়ে মানুষদের কাছে প্রমাণ করছে যে তারা ফাও ফাও বলে না, তারা সেগুলো কথাতে বাস্তবে প্রমাণ করেন। তৃণমূল কংগ্রেস 2021 বা লোকসভার আগেও একটা প্রতিশ্রুতি দিয়েছিল, মহিলাদের যে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে সেটাকে 1000 টাকা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করার পর সেটা তিনি প্রতিশ্রুতি রেখেছেন। সুতরাং প্রতিটা রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয়, আর সেই প্রতিশ্রুতিটা আমরা দেখেছি তারা পালন করে। কিন্তু বিজেপি ফাও ফাও শুধু প্রতিশ্রুতি দেয়, এমন প্রতিশ্রুতি দেয় যেগুলো তারা পালন করে না। সত্যি যদি পশ্চিমবাংলায় 2,500 টাকা তারা লক্ষ্মীর ভাণ্ডার দেয় বা 500 টাকা গ্যাস দেয়, তাহলে ভোট হতে তো এখন অনেক বাকি। তাহলে এই সময় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা যেখানে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলো কিসের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেয় না, বা কিসের জন্য তারা সেই জায়গায় গ্যাসের দাম কমায় না, বিদ্যুতের বিল কমায় না, শিক্ষা বা স্বাস্থ্য পরিকাঠামো ঠিক করে না? দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ থেকে শুরু করে নিয়ে উড়িষ্যা, আসাম, হাজার প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেই রাজ্যের বাসিন্দাদের উপরে, অথচ সেই সমস্ত জায়গায় বিজেপি সরকার চলছে। তারা সেই জায়গাগুলো ঠিক করতে পারে না, তারা বারংবার মিথ্যা প্রতিশ্রুতি আমাদের এই পশ্চিমবাংলা দিয়ে চলেছে যে হ্যাঁ আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি সেটা আমরা পূরণ করব, অথচ সত্যি কি তারা পূরণ করতে পারবে? দেখুন, উত্তরবঙ্গের মতো জায়গায় তাদের বহু সংখ্যক এমএলএ এবং এমপি রয়েছে, কিন্তু সেই এমএলএ এবং এমপি থাকার পরেও যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বিগত দিন, এবং যার জেরে উত্তরবঙ্গের মানুষরা বিজেপিকে বেছে নিয়েছিল, কিন্তু সেই বিজেপিকে বাঁচার পরেও তাদের সেই এমএলএ এমপিকে দেখা পাওয়া যায়নি। কোনো রকম সেই এলাকার উন্নতি করা যায়নি বা উন্নয়ন করা হয়নি। আজও পর্যন্ত উত্তরবঙ্গ পুরোপুরিভাবে এবারে উন্নয়ন থেকে বিমুখ হয়ে গেছে। সুতরাং সেরকম একটা সিচুয়েশানে যে সমস্ত এমএলএ বা এমপিরা রয়েছে তারা মালদা মুর্শিদাবাদের নদী ভাঙন থেকে শুরু করে এলাকার ডেভেলপমেন্ট হয়নি, তার জন্য যখন খোঁজখবর করতে যাচ্ছে বিজেপি দলের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারাই সেই বিজেপির নেতা মন্ত্রীদের ওপরে ধিক্কার জানাচ্ছে, মারধর করছে, তেড়ে যাচ্ছে। এরকম একটা
সিচুয়েশন সেখানে ক্রিয়েট হয়েছে। উত্তরবঙ্গটা যদি আমরা ভালোভাবে একবার অ্যানালিসিস করি, এখনো 7 মাস এখানে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন আসতে দেরি আছে। এই সময় তৃণমূল কংগ্রেসও উত্তরবঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু গুটি সাজাতে পারছে না, কারণ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস ভালো রকম তাদের সংগঠন আছে, কিন্তু সেই জায়গায় তাদের একটা ভালো ফেস বা ভালো একটা নেতা, আগে গৌতম দেব ছিল, সে তো নেই, এইরকম একটা তাবড় নেতা এখন উত্তরবঙ্গে কেউ না থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার সেখানে যেতে হচ্ছে। সুতরাং সেখানে থেকে 2-2.5 মাস সেই জায়গাগুলো যদি একটা সংশোধন করে মানুষদের সাথে একটা সাংগঠনিকভাবে প্রক্রিয়া দেয়, তাহলে উত্তরবঙ্গ কিন্তু বিজেপি থেকে উদ্ধার হয়ে যাবে। কিন্তু বিজেপিরা যে ভুলটা করেছে, তৃণমূলরা যে ভুলটা করেছে, এটা বামফ্রন্ট বা অন্য রাজনৈতিক দলটা তারা লুপে নিতে পারতেও, কিন্তু বামফ্রন্ট দীর্ঘদিন ধরে তাদের রেড ভলেন্টিয়ার বলো বা অন্য অন্য সাংগঠনিক দিক দিয়ে তারা কিছুটা উন্নয়ন করলেও তাদের যে নেতারা রয়েছে, কমরেডরা রয়েছে, তারা মানুষদের সঙ্গে সাংগঠনিকভাবে একদমই আসতে চাইছে না। তারা সোশ্যাল নেটওয়ার্কের ভেতরে লিপিবদ্ধ, বিভিন্ন টিভি চ্যানেল বা ইউটিউবে তারা সবসময় বাইট দিচ্ছে, কথা বলছে, ভালো যুক্তিতর্ক দিয়ে মানুষদের প্রবলেমগুলো শেয়ার করছে, কিন্তু দিন শেষে তারা সেই পর্যন্ত সীমাবদ্ধ, কখনো মানুষদের কাছে যায় না, একটা ভালো সংগঠন মজবুত করে না। বিগত দিন বামফ্রন্ট যেভাবে চলছিল তার থেকে পুরো একদম উল্টো সাইডে চলছে। সেই জায়গায় আমরা নতুনভাবে দেখছি কংগ্রেস মালদা এবং মুর্শিদাবাদের একটা গড় যে জায়গা ছিল, সেই জায়গা থেকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হওয়ার পথে। অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে সংসদ ছিল সেই এলাকার, নদী ভাঙন, রাস্তার প্রবলেম বা যে সমস্ত প্রবলেমগুলো, এগুলো কিন্তু অধীর রঞ্জন চৌধুরী থাকা অবস্থায় সেগুলো ঠিক করে যেতে পারত, কিন্তু সে দীর্ঘদিন ধরে এত নামডাক একজন সংসদ থাকার পরেও এই মুর্শিদাবাদ বা মালদায় পদ্মা ভাঙন যেগুলো হচ্ছে সেগুলোর জন্য একবারও সংসদে গিয়ে কথা বলেনি। আজকের যার জন্য মালদা এবং মুর্শিদাবাদবাসী দীর্ঘদিন ধরে তাদের এই প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে বা এর ফল তারা ভুগছে। সুতরাং সেই জন্য সেখান থেকে পুরোপুরিভাবে কংগ্রেসটাকে তারা উৎখাত করে দিয়েছে এবং তারা মনে করেছিল তৃণমূল কংগ্রেসকে যদি আমরা ক্ষমতায় আনি বা তাদের সংসদদের আমরা যদি ভোট দিই, তারা হয়তো আমাদের উন্নয়ন করবে। কিন্তু ইউসুফ পাঠানকে দেখুন, সেখান থেকে ভোটে জয়লাভ করার পর মুর্শিদাবাদ বা মালদার তরাইনগর এই উপজাতি বা এই নদীভিত্তিক যে এলাকাগুলো, এই এলাকার বারংবার নদী ভেঙে ভেঙে চলে যাচ্ছে, প্রচুর মানুষ, অলমোস্ট প্রায় 300 ফ্যামিলি, সেখান থেকে তাদের ঘর বাড়ি জমি ইত্যাদি শেষ। সেই সমস্ত মানুষদের কাছে সংসদ থেকে শুরু করে বিধায়ক বা এমএলএ এমপি কেউ যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছে বন্যার জন্য, কিন্তু আসার পথে বা যাবার পথে মালদা মুর্শিদাবাদের যে প্রবলেমটা সেটা তারা আর একবারও দেখে না। সেই জন্য একজন মুসলিম বিধায়ক যা হুমায়ুন কবির, সে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে দুষছে বা বিভিন্ন এমএলএ এমপিদের দূষণ করছে, এই জন্য যে তারা এখান থেকে ভোট নিয়ে চলে গেছে। এই এলাকার মানুষদের যে প্রবলেম, এই প্রবলেমগুলো সলভ করার জন্য রাজ্য সরকার বা এমএলএ এমপিদের দরকার, তারা তো এখানে আসে না। সুতরাং সে দলের প্রতি প্রতিদিন প্রতিনিয়ত ক্ষোভ উগড়ে দিচ্ছে। এমনকি বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারিতে তিনি বলেছেন যে যদি এর সুরাহা না হয়, হয়তো তিনি রাজনৈতিকভাবে দল ত্যাগ করে অন্য রাজনৈতিক দলের দিকে যেতে পারে। সুতরাং এরকম একটা সিচুয়েশন চলছে, বিজেপি আবার ভোটে তারা হেরে যাবে, কারণ একটাই, তারা প্রতিদিন প্রতিনিয়ত যেখানে যাচ্ছে তাদের এমএলএ তাদের এমপিরা কেলানি খাচ্ছে, মানুষদের কাছে ধিক্কার পাচ্ছে। শুভেন্দু অধিকারীকেই দেখুন, গত 2 দিন আগে কালী পূজা উদ্বোধন করতে যাচ্ছিল রায়দিঘি, মন্দির বাজার, ডায়মন্ড হারবার ইত্যাদি, কিন্তু এই জায়গা দিয়ে যাওয়ার সময় তারই দলের বিভিন্ন লোকজন তাকে ধিক্কার জানায়, তার গাড়ির উপরে হামলাও করে। কিন্তু শুভেন্দু অধিকারী পরবর্তী সময়ে আজকের কিছু মুসলমানের নাম দিয়ে ফেসবুকে পোস্ট করেছে যে লুঙ্গি বাহিনী জেহাদিরা আমার গাড়ির উপরে আক্রমণ করেছে। আগে অ্যাজ ইট ইজ সেম একটা আমরা দেখেছিলাম তরাইনগরের ওখানে, যখন বিজেপির 2 জন দায়িত্ববান ব্যক্তি সেখানে গিয়েছিল ত্রাণ দিতে বা ফটো তুলতে, সেই জায়গায় তারা কেলানি খেয়েছে বা গণদোলাই খেয়েছে, খাওয়ার পরে তারা সেটাকে কি বলেছে যে মুসলিমরা আমাদের উপরে আক্রমণ করেছে। এরকমভাবে যেখানে প্রবলেম হচ্ছে দায়ভারটা দিচ্ছে মুসলমানদের উপরে, লুঙ্গি জেহাদি বা আতঙ্কবাদী। সেই সাথে সাথে এক কথা বারংবার বলছে যে এই রাজ্যে এসআইআর হোক,
কিছু সংখ্যক মানুষের নাম বাদ দিক, কম করে 1.5 কোটি মানুষের নাম বাদের কথা শুভেন্দু অধিকারী বলছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা নিজেদের কাজ বা নিজেদের প্রতিশ্রুতির ওপরে তারা কখনোই ডিপেন্ড করে না ভোটে, তারা ডিপেন্ড করে ইডি সিবিআই। ভোট এলে ইডি সিবিআই আসবে, কিছু নেতা মন্ত্রীদের ভয় দেখাবে, দল বদল করাবে, যাতে মানুষ মনে করে যে হ্যাঁ এই সময় বিজেপিকে ভোট দেওয়া যাবে। পরবর্তী সময়ে দেখেছিলাম এনআরসি এনপিআর নিয়ে বিভিন্ন রকমভাবে একটা গন্ডগোল করেছিল, এই জন্য যে মুসলিমদেরকে কোনো রকম নাগরিকত্ব দেয়া হবে না। সেই জন্য তারা চেষ্টা করেছিল যে এ থেকে কিছু হিন্দু ভোট তারা পাবে, কিন্তু তাতেও তারা পুরোপুরিভাবে ব্যর্থ। আবার ভোট আসছে, এই সময় এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ওপরে বারংবার প্রেশার ক্রিয়েট করছে যে আগে এসআইআর হোক, তারপরে পশ্চিমবাংলায় নির্বাচন হোক। কারণ একটাই, তারা মনে করছে কিছুটা ভোটার যদি বাদ যায় তাহলে সামান্য কিছু ভোটে তৃণমূল কংগ্রেসের থেকে তারা নিচে রয়েছে, সেই জায়গাটা সমান হয়ে গেলে তারা জিতে যাবে, এরকম মনে করছে। কিন্তু বারংবার এই ইডি সিবিআই এনআরসি এনপিআর বা এসআইআর এই সমস্ত জিনিসের ওপরে তারা যে কবার ডিফেন্ড হচ্ছে প্রত্যেকবার গোহারা হাঁটছে। শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একবার আপনারা দেখুন, এর আগে লোকসভা নির্বাচনে যখন নরেন্দ্র মোদী বলেছিল আপ কি বার 400 পার, কিন্তু সে জায়গায় কি 400 পার হয়েছে? তারা পুরোপুরিভাবে ব্যর্থ। আসলে বিজেপি নেতা এবং মন্ত্রীরা যে সমস্ত প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে সভা সমাবেশে, সেগুলো একদমই ফুলফিল করে না। নরেন্দ্র মোদীর দাবি ছিল 15 লক্ষ টাকা করে প্রতিটি অ্যাকাউন্টে দেবে, তিনি সেগুলো দিতে পারেনি। 2 কোটি মানুষের রোজগার দেবে, সেটাও তারা দিতে পারেনি। যে সমস্ত মানুষরা এই দেশ থেকে টাকা নিয়ে ভিন দেশে পালিয়েছে, বিজয় মালিয়া, মেহুল চোকসি, এরকম করে যারা চলে গেছে তাদেরকে ফেরত আনা হবে, সেই টাকা মানুষদের উপকারে লাগানো হবে, কিন্তু সেগুলোও তারা করতে ব্যর্থ। অথচ প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা জায়গায়, যে জায়গাগুলোয় বা যে রাজ্যগুলোয় বিজেপি ক্ষমতায় রয়েছে, সেই জায়গায় আমরা দেখছি বিভিন্ন রকম প্রবলেম চলছে। যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, তাদের উপরে আক্রমণ চলছে। কোথাও বা মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে নিয়ে আসামের মতো জায়গায় ইচ্ছাকৃতভাবে মুসলিমদের ওপরে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে। সুতরাং এরকম একটা সিচুয়েশন যদি দীর্ঘদিন চলতে থাকে, এই পশ্চিমবাংলাতে প্রধান দল তৃণমূল কংগ্রেস, বিরোধী দল যে বিজেপি ছিল, তাদের ভোটটা তো কিছুটা কাটবে। কারণ বামফ্রন্ট মানে বামের ভোট কিছুটা কেটে তো রামে গেছিল, সেই রামে থেকে আবার যদি বামের দিকে ভোট ফিরিয়ে আনতে হয়, বামফ্রন্টদের এই সময় শক্তপোক্তভাবে একটু রাজনীতিতে নামতে হবে। বামফ্রন্টের প্রচুর ফেস রয়েছে, ভালো ভালো মুখ রয়েছে। সে হতে পারে মোহাম্মদ সেলিম, বিমান বসু, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, সায়ন বন্দ্যোপাধ্যায়, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য, এরকম নাম করা হেভিওয়েট প্রার্থী থাকার পরেও তারা মানুষদের কাছে পুরো গ্রাম লেভেল থেকে পঞ্চায়েত লেভেল, তারপরে বিডিও লেভেল, সেই সাথে শহর লেভেলে ভালো রকমভাবে একটা সাংগঠনিক প্রক্রিয়া তারা শুরু করতে পারছে না, মানুষদের কাছে ফেস টু ফেস যেতে পারছে না। প্রতিটা এলাকায় এই সময় তারা যদি দক্ষভাবে, পুরো একনিষ্ঠভাবে ভোট পর্যন্ত তারা একটা প্রচার করতে পারে, তারা যদি মানুষদের সঙ্গে জনসংযোগ করতে পারে, তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলো বিজেপির অনেকটা ভোট পরাজয়ের জায়গায়, বা যাদের নেতা এবং মন্ত্রীরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও কাজ করেনি, তাহলে সেই ভোটগুলো কিছুটা বামফ্রন্টের দিকে আসবে। সুতরাং তারপরেও বামফ্রন্টরা কিসের জন্য এই জায়গাগুলো এগোয় না? বামফ্রন্টরা মনে করছে যে একটা মহাজোট হবে, কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ বা মিম এবং ছোট্ট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেগুলোকে একত্রিতভাবে তারা রাজনৈতিক ময়দানে লড়াই করবে, করে তাদের জেত্রকা আসে। সত্যি কথা বলতে দেখুন, যে বামফ্রন্ট একসময় 34 বছর এই পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিল, সেই বামফ্রন্টের আজ একটাও এমএলএ নেই। কংগ্রেস পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আইএসএফ থেকে মাত্র একটা এমএলএ রয়েছে। সুতরাং আগামী দিন যদি রাজনৈতিকভাবে লড়াই করতে হয়, তারা যদি শক্তপোক্ত ভালোভাবে না গুটি সাজায়, ভালোভাবে মানুষদের কাছে না যায়, তাহলে কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেস এই দুটো রাজনৈতিক দলের আগামী দিন মানুষ কতটা চাইবে সেটা দেখা যাবে, এবং কতটা ভোট এরা বাড়াতে পারবে নাকি পুরোপুরি ধুয়ে মুছে সাফ হবে, সেটা সময়ের অপেক্ষা। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।